আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার্স শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফিশারিজের দ্বিতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা ফিশারিজ সম্পর্কে বেশ কিছু জিনিস আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা কি কি আলোচনা করেছিলাম? মাছ, মাছের সংজ্ঞা, মাৎস্য সংজ্ঞা, মাৎস্য শাখা, মাছের শাখাগুলোর মধ্যে পার্থক্য ইত্যাদি ইত্যাদি নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং আশা করছি তোমরা ক্লাসের পরে বই খুলে জিনিসগুলো, টপিকগুলো আবার একটু রিভিউ করার চেষ্টা করেছো। তো যাই হোক শিক্ষার্থীরা, আজকের সেশনটা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সেশনটা শুরু হবে অ্যাকোয়াকালচার বা জলোচ্ছ্বাস দিয়ে, ঠিক আছে? এখন জলোচ্ছ্বাস বলতে আমরা কিন্তু সাধারণ কনসেপ্টে কি বুঝি, যে পানির চাষ, তাই না? কিন্তু এর খুব চমৎকার সংজ্ঞা কিন্তু আছে এখানে, আমরা সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকোয়াকালচার শব্দটি অ্যাকোয়া যার অর্থ পানি, আর কালচার যার অর্থ চাষ, এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? আর বলছি কি যে অ্যাকোয়াকালচার বলতে ব্যাপক নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় জলজ মাধ্যমে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন জলজ অথবা অর্ধজলজ জীবের চাষ করা বোঝায়। তোমাদের নিশ্চয়ই মাথায় আছে, বিগত ক্লাসে আমরা বলেছিলাম, এই টার্মটা ব্যবহার করেছিলাম যে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন জলজ এবং অর্ধজলজ, তার মানে কি মাৎস্য, ঠিক আছে? তাহলে অ্যাকোয়াকালচার বলতে আমরা কিন্তু মাছের চাষ বোঝাচ্ছি, মাছের নয়, শুধু মাছ না, মাছের সাথে মাৎস্য চাষও অ্যাকোয়াকালচারের অন্তর্ভুক্ত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটি আমরা পেয়ে থাকি সেটা ফাও কর্তৃক প্রদত্ত। ফাও কি একটা সংস্থা না? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাকে তো আমরা ফাও বলি, তাই না? তো ফাও একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে। দেখো বলছে যে যখন কোনো ব্যক্তি বা সংস্থা কোনো জলাশয়ের উৎপাদন বৃদ্ধি করার জন্য চাষকৃত প্রজাতির নিয়মিত মজুদ, খাদ্য সরবরাহ, প্রজাতি রক্ষা ও লালন পালন শেষে প্রজাতির আহরণ করে, তাকেই জলোচ্ছ্বাস বলে। এক্স্যাক্টলি জলোচ্ছ্বাস বা অ্যাকোয়াকালচার বলতে আমরা যা বুঝি সেই সবগুলোই কিন্তু ফাওয়ের সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি। কি করতে হবে? যে একটা অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রজাতি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর কি করতে হবে? দেখো যে সেটাকে খাবার দিতে হবে, কারণ প্রাকৃতিক খাবারের উপর আমরা ভরসা করতে পারবো না, আমাদেরকে সাপ্লিমেন্টারি খাবারগুলো সেখানে দিতে হবে, পুকুরে বা জলজ পরিবেশে দিতে হবে। তারপরে কি যে প্রজাতি রক্ষা, প্রজাতি মধ্যে যাতে মানে কোনো নতুন বৈশিষ্ট্য সমন্বয়, যে বৈশিষ্ট্যটা খারাপ আর কি, নতুন কোনো খারাপ বৈশিষ্ট্য সমন্বয় না ঘটে, সে কারণে প্রজাতি রক্ষা করতে হবে। আর কি যে লালন পালন শেষে আহরণ করতে হবে, যখন তখন যাতে মাছ ক্যাপচার না হয়, একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে, সেই সময় কিন্তু মাছটা ক্যাপচার করতে হবে, আহরণ করতে হবে, তবেই সেটাকে আমরা এক্স্যাক্টলি কি বলবো, জলোচ্ছ্বাস, ঠিক আছে? তাহলে ফায়ার প্রদত্তের সংজ্ঞায় আমরা বলছি যে যখন কোনো ব্যক্তি বা সংস্থা কোনো জলাশয়ের উৎপাদন বৃদ্ধি করার জন্য কি করবে, চাষকৃত প্রজাতির নিয়মিত মজুদ, খাদ্য সরবরাহ, প্রজাতি রক্ষা এবং লালন পালন শেষে প্রজাতি আহরণ করবে, তখনই তাকে আমরা জলোচ্ছ্বাস বলবো, ঠিক আছে? এখন দেখো কেবল আমরা কি বলছি যে মাছ, এটা অলরেডি আমি বলে গেলাম যে মাছই শুধু কিন্তু অ্যাকোয়াকালচারের অন্তর্ভুক্ত নয়, মাছ এর মধ্যে কি কি থাকবে? ব্যাঙ, কুমির, কচ্ছপ, ডলফিন, তিমি, লবস্টার, চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, শামুক, ঝিনুক, এমনকি ডলফিন থাকতে পারে না? ডলফিন নাম তো বললাম। তাহলে কি হাঙর থাকতে পারে না? হাঙরে কিন্তু কি আছে, পাখনা আছে, এর জন্য হাঙরকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফিনফিশ বলবো, ঠিক আছে? তাহলে এগুলো সব কিছুই কিন্তু অ্যাকোয়াকালচারের অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছো? এখন এই যে অ্যাকোয়াকালচার কনসেপ্টটা, সেটা কবেকার, এটা সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করি যে আসলে প্রকৃতপক্ষে পৃথিবীতে মৎস্য চাষ কোথায় শুরু হয়েছে কেউ কিন্তু বলতে পারে না। তবে ধারণা করা হয় যে আজ থেকে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে সর্বপ্রথম মিশরীয়রা মাছ চাষ করেছে। তবে সেই প্রসিডিওরটা ছিল কি একদম ন্যাচারাল, ঠিক আছে? কিন্তু চীনারা আবার খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে নতুন করে মাছের চাষের যে এক্স্যাক্ট সংজ্ঞা সেটা অ্যাপ্লাই করেছিল। তারা সাপ্লিমেন্টারি খাবার দিত, তারা বিভিন্ন বাঁশের বানা, তারপর জাল, এগুলো ইউজ করতো। তার মানে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ বলি যেটা, সেটা কিন্তু চীন দেশে প্রথম, ঠিক আছে? মিশরীয়রা যদিও প্রাকৃতিক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে, কিন্তু এক্স্যাক্ট অ্যাকোয়াকালচারটা কিন্তু কার হাত ধরে এসছে? চীনাদের হাত ধরে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি চীনারাই আদিম
মৎস্য চাষি। ঠিক আছে, এখন দেখো যে আমরা যদি উপমহাদেশের কথা বলি, তাহলে উপমহাদেশের ক্ষেত্রে দেখা যায় যে একটা বই আছে কৌটিল্য, এই নামটা নিশ্চয়ই তোমরা শুনেছ। কৌটিল্যের অর্থশাস্ত্র নামক একটা বই আছে, সেখানে কিন্তু মাছ চাষের কথা জানা যায়। এবং সেটা কবে? সেটাও কিন্তু বহু আগে, একদম চীনারা যখন প্রথম মাছ চাষ শুরু করছে সেই সময় কিন্তু ভারতীয় উপমহাদেশেও কৌটিল্যের অর্থশাস্ত্রে ইঙ্গিত পাওয়া যায় মাছ চাষের ব্যাপারে। আবার খনার নাম নিশ্চয়ই শুনেছ, খনার বচনেও কিন্তু মাছ চাষের বহু আলোচনা আমরা জানতে পারি। তার মানে তার ধারণাও ছিল মাছ চাষ সম্পর্কে, এবং সেই সমসাময়িক কারণে তার মানে মানুষ মাছ চাষ অলরেডি শুরু করে ফেলেছে। হ্যাঁ, আর বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশে আসলে 1950 সালে যখন বাংলাদেশ ছিল না, তখন কি ভারত আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একত্রিত ছিল। সেই সময় প্রথম মৎস্য অধিদপ্তর জন্ম নেয়। কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত মৎস্য অধিদপ্তর তার কার্যক্রম খুব একটা সামনে এগোতে পারেনি। আসল কার্যক্রম সামনে এগিয়েছে কখন? আমাদের স্বাধীনতার পরে। আমাদের এই বর্তমান মৎস্য অধিদপ্তর এখন প্রচুর পরিমাণে কর্মসূচি পালন করে থাকে এবং এটা একটা সফল অধিদপ্তর। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাকোয়াকালচার সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো, এখানে জলজ চাষের উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ অবজেক্টস অফ অ্যাকোয়াকালচার। এখন 1 নম্বরে আছে প্রাথমিক বা প্রাইমারি স্তরের উদ্দেশ্য। এখন পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করে যাই। দেখো, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে খাদ্য উৎপাদন তো অবশ্যই, মাছের মূল কার্যই কি? খাবারের সংস্থান করা, তাই না? তারপরে দেখো, খ নম্বর আছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিপুল পরিমাণে জনসাধারণ কিন্তু মৎস্য চাষ বা মাৎস্য চাষের সাথে সম্পৃক্ত। তাহলে কি বিপুল পরিমাণে কর্মসংস্থান ওখানে আমরা সুযোগ পাচ্ছি না? তারপর গ নম্বরে দেখো আর্থসামাজিক উন্নয়ন। অনেকেই ছিল আগে বেকারত্বে ভুক্ত, দারিদ্র্যে ভুক্ত, তাদের নিজস্ব এক টুকরো জমিতে তারা পুকুর খনন করে মাছ চাষ শুরু করে কিন্তু অর্থনৈতিক অনেক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আর্থসামাজিক উন্নয়ন সাধনে অ্যাকোয়াকালচার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে দেখো, ঘ নম্বরে বলছি প্রোটিনের চাহিদা মেটানো। এটাও আমি অলরেডি বলে ফেলেছি তোমাদেরকে যে ফিশ ইজ এ ভেরি গুড সোর্স অফ প্রোটিন। আমাদের যে প্রোটিন রিকোয়ারমেন্ট, তার 80% রিকোয়ারমেন্টই ফুলফিল করে কে? মাছ এবং মাৎস্য। ঠিক আছে, তাহলে অবশ্যই প্রোটিনের চাহিদার একটা বড় সোর্সই হচ্ছে মাছ। তারপরে দেখো, নাম্বারে কি বলছি? দারিদ্র্য বিমোচন। অবশ্যই দারিদ্র্য বিমোচনের সাথে এর সরাসরি লিঙ্ক আছে, কারণ অনেক দরিদ্র জনসাধারণ কি অনেক সময় দেখা যায় প্রাকৃতিক যে রিসোর্স আছে আমাদের, বিল বলো, ডোবা বলো, সেখানে নেমেই হয়তো খাবারের সংস্থান নাই, তারা নেমে মাছ ধরলো, কিছু মাছ শিকার করার পরে সেগুলো বাজারে বিক্রি করলো দরিদ্র মানুষগুলো, এবং সেখানে তাদের খাবার সংস্থানের উপায় হয়ে গেল। তাহলে অবশ্যই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এর অবশ্যই প্রভাব রয়েছে। তারপর চয়ে আমরা বলছি দেখো আয়ের সুষম বন্টন। কেন এটা বলছি? কোনো বাসায় হয়তো কোনো চাকুরিজীবী বাস করছে, সে মোটামুটি খেয়ে পড়ে বাঁচছে। কেউ আছে যে বিজনেস করছে, সেও মোটামুটি খেয়ে পড়ে বাঁচছে। কিছু মানুষ আছে যারা কোনো কাজ পাচ্ছে না, তারা কিন্তু এই মৎস্য চাষটাকে, মৎস্য আহরণটাকে গুরুত্ব হিসেবে যদি নেয়, তাহলে সেই দ্বারা কিন্তু তারা কি করবে? আয় করতে সক্ষম হবে। তার জন্য তার কোনো ডিগ্রিরও প্রয়োজন হবে না, তার কোনো ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হবে না। সেজন্য আমরা এই পয়েন্টটা বলছি যে আয়ের সুষম বন্টন। তাহলে যে চাকরি করবে তার ঘরে যদি ভাত ডালের ব্যবস্থা থাকে, যে ব্যবসা করবে তার ঘরেও যদি ভাত ডালের ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই যে দরিদ্র, যার কিছুই নাই, ইনভেস্ট করার টাকাও নাই, তার শিক্ষাগত যোগ্যতাও নাই, সেও কিন্তু কি করবে? ভাত ডালের ব্যবস্থা করতে পারবে। তাহলে আয়ের সুষম বন্টন এখানেই ঘটছে। ঠিক আছে, এর পরের পয়েন্ট দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ। অবশ্যই জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য অ্যাকোয়াকালচার খুবই গুরুত্বপূর্ণ একটা আসপেক্ট। যখন আমরা কোনো অ্যাকুয়াটিক এনভায়রনমেন্টের দেখাশোনা করছি, ম্যানেজমেন্টের অধীনে নিয়েছি তাকে, তখন কি হবে? সেখানে আমরা সাপ্লিমেন্টারি খাবার দিচ্ছি, মাঝে মাঝে পানি এবং মাটির গুণাগুণ পরীক্ষা করছি। তখন কি হচ্ছে? যে সেখানে যতগুলো প্রাণী আছে তাদের প্রজাতি ধ্বংস বা বিলুপ্ত হওয়া আমরা ডিটেক্ট করতে পারছি। তখন কি করছি? আমরা তার চিকিৎসা পদ্ধতি আলোচনা করছি, সেটা অ্যাপ্লাই করছি, এবং সেগুলোকে আমরা প্রজাতি বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারছি। তাহলে কি প্রজাতি বা জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য অবশ্যই অ্যাকোয়াকালচারটা গুরুত্বপূর্ণ। একটা জলজ পরিবেশে বিভিন্ন রকমের জীবিত থাকে, তাই না? শুধু কি মাছ থাকে? মাছ থাকবে, সেখানে পোকামাকড় থাকবে, ক্রাস্টাসিয়ান্স থাকবে, মলাস্ক থাকবে। তাদের প্রত্যেকের একটা কি ভেতরকার ইন্টাররিলেশন, সেটাই কিন্তু ইকোসিস্টেমকে সচল রাখছে। এটা আমরা পড়েছি, তাই না? আমরা তো এটা বাস্তুতন্ত্রে পড়েছি। তাহলে এই একটা জীব যদি সেখানে অনুপস্থিত হয়ে যায়, কি হবে? পরবর্তী জীবে খাদ্য এবং শক্তি পৌঁছাবে না। সুতরাং প্রত্যেকটা জীবকে বেঁচে থাকতে হবে, একটা অ্যাকুয়াটিক এনভায়রনমেন্টের প্রত্যেকটা জীবকে বেঁচে থাকতে হবে। এবং যখন তুমি ওটাকে প্রপার ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসছো, তখন কি হবে? প্রত্যেকটা জীবই কিন্তু সুষ্ঠুভাবে বাঁচার সুযোগ পাচ্ছে। সুতরাং কি হবে? ফুড চেইনটা একদম মসৃণ থাকছে এবং
ইকোলজিক্যাল প্রত্যেকটা যেই সার্কুলেশন সব কিছু মসৃণ থাকে। সুতরাং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি অ্যাকোয়াকালচার। এরপর দেখো একটা ছবি দিয়েছি আমরা, এখানে কি অ্যাকোয়াকালচারের সাথে সম্পৃক্ত কি করছে লোকটা, বলো তো, বুঝতে পারছো তোমরা? লোকটা কিন্তু অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারি যে খাবার, প্রাকৃতিক খাবারের উপরে তাকিয়ে থাকলে কিন্তু অ্যাকোয়াকালচারের এক্সাক্ট সংজ্ঞা হবে না। কারণ প্রাকৃতিক খাবার দিয়ে মাছ মাৎস্য সবার কিন্তু প্রয়োজন নাও মিটতে পারে, সাপ্লিমেন্টারি খাবার দিতে হবে। এ কারণেই দেখো বালতিতে করে, এখানে একটা চিত্র দেখছি যে একজন লোক বালতিতে করে খাবার, সাপ্লিমেন্টারি খাবার পুকুরে ছিটিয়ে দিচ্ছে যাতে মাছ এবং মাৎস্যরা সেই খাবারটা গ্রহণ করতে পারে। এরপরে পরবর্তী স্লাইডে চলে যায় দেখো শিক্ষার্থীরা। এরপরে দ্বিতীয় বা সেকেন্ডারি স্তরের উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলোতে আমরা কি বলবো দেখো, প্রথম হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের অপুষ্টি নিবারণ। আসলে তৃতীয় বিশ্ব যে দেশগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অপুষ্টি একটা বিশেষ হেডেক আমাদের। হ্যাঁ, আমরা যেহেতু অর্থনৈতিকভাবে খুব বেশি স্বাবলম্বী না, আমাদের মধ্যে অপুষ্টি একটা বড় সমস্যা। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিন্তু মাছটাই ভালো। আমরা প্রতিদিন মুরগি, প্রতিদিন খাসি, প্রতিদিন গরু, এই মাংসগুলো কিন্তু আমরা চাইলেই পাবো না, তাই না? কিন্তু মাছ কিন্তু পেতেই পারি। রাস্তাঘাটে যাওয়ার সময় দেখবা একটা খুব দরিদ্র পরিবারের একটা ছেলে হঠাৎ করে নেমে মাছ ধরছে, কেউ তাকে নিষেধ করছে না। এই মাছটা কি প্রোটিনের চাহিদা পূরণ করবে, ঠিক আছে? খ নম্বরে দেখো অদক্ষ জনশক্তিকে মানব সম্পদে উন্নীত করা। আমাদের দেশে অনেক সময় দেখা যায় কি যে অনেক মানুষ আছে যারা অর্থের অভাবেই বলো, সচেতনতার অভাবেই বলো, লেখাপড়া করতে পারে না। সেই মানুষগুলা কি হয়, তাদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তারা কিন্তু অ্যাকোয়াকালচার আসপেক্টে আসে যদি, এবং মনোযোগ সহকারে তারা যদি এখানে মনোনিবেশ করে, এখানে কিন্তু তারা একটা মানব সম্পদে পরিণত হতে পারে। অনেকেই হয়েছে, আমাদের আশপাশেও আমরা দেখি দেখো, যে কোনো একটা মানুষ কিছুই করছিল না, ঘুরে বেড়াচ্ছিল জাস্ট, তারা একটা নিজের পুকুরকে বেছে নিল, সেখানে কিছুটা সামান্য পরিমাণ টাকা ইনভেস্ট করলো, সেখানে সবসময় মনোযোগ সহকারে সবকিছু দেখাশোনা করলো, দেখা যাচ্ছে এক সময় সেটা একটা হ্যাচারিতেই সে একটা হ্যাচারির প্রতিষ্ঠা করে ফেললো। তাহলে এগুলো তো ঘটতেই পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে অদক্ষ জনশক্তি কি হচ্ছে, একটা মানব সম্পদ। যখন সে একটা হ্যাচারির মালিক, সে কি মানব সম্পদ নয়? তাহলে সে একটা মানব সম্পদে পরিণত হচ্ছে। তাহলে এটাই এই পয়েন্টে বলা হচ্ছে। গ নম্বরে দেখো আর্থিক সচ্ছলতা আনয়ন। হ্যাঁ, এটাও একটা সেকেন্ডারি উদ্দেশ্য, যে আর্থিক সচ্ছলতা আসবে। কিন্তু তুমি এমনি বসে আছো কিংবা বিজনেসে, ধরো মনে করো কেউ যদি আমের বিজনেসের সাথে সম্পৃক্ত থাকে, একটা নির্দিষ্ট মৌসুম আছে আম চাষের, তো বাকি সময়টা সে কি করবে, বাকি সময়টা নষ্ট না করে সে যদি মাছ চাষের দিকে মনোনিবেশ করে, তাহলে সেখানে সে আর বেশি কিছু আর্ন করতে পারবে, বেশ কিছু অর্থ সে উপার্জন করতে পারবে। অবশ্যই তাহলে আর্থিক সচ্ছলতা সেখানে আসবে। এ কারণে আমরা এই পয়েন্টটা এখানে এনেছি। তারপরেটা দেখো বৈদেশিক মুদ্রা অর্জন। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কি যে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় সোর্সই কিন্তু মাছ। আমাদের দেশে মাছ এবং মাৎস্য জাতীয় বেশ কতগুলি প্রজাতি কিন্তু আমরা এখন বিদেশে এক্সপোর্ট করছি, এবং প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি আমরা অর্জন করছি। তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এটা গুরুত্বপূর্ণ। আর শেষ যে পয়েন্টটা দেখো ও নম্বরে সামাজিক বৈষম্য দূরীকরণ। অবশ্যই সামাজিক বৈষম্য তো থাকেই, কম বেশি প্রত্যেকটা দেশেই সামাজিক বৈষম্য থাকে। এই সামাজিক বৈষম্য দূরীকরণের জন্য মাছ চাষ একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। কারণ দেখা যাচ্ছে যে কেউ হয়তো চাকরি করে বা বিজনেস করে অনেক বেশি আর্ন করছে, আর কেউ কেউ বাসায় বসে আছে। সেই লোকগুলো যদি ধীরে ধীরে এই অ্যাকোয়াকালচারকে মাধ্যম হিসেবে গ্রহণ করে, জলচাষকে সামনে যদি এগিয়ে যায়, দেখা যায় যে তার অর্থনৈতিক দারিদ্র্য যেটা সেটা ধীরে ধীরে কমে আসবে এবং সে স্বাভাবিক একটা জীবন ধারণে সক্ষম হবে। সেক্ষেত্রে সামাজিক বৈষম্য কি হবে, দূর হবে। অবশ্যই সামাজিক বৈষম্য দূর হবে। তাহলে আমরা এই যে দ্বিতীয় পয়েন্টে এগুলো আলোচনা করলাম। এখন দেখো আমরা আগের পয়েন্টগুলোতে একটু আবার চলে যাচ্ছি। আজকে আলোচনায় আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে কি, প্রথমে যে জিনিস আলোচনা করেছি সেটা হচ্ছে যে অ্যাকোয়াকালচারের সংজ্ঞা, তারপর অ্যাকোয়াকালচারের যে আসার যে হিস্ট্রি সেটা আলোচনা করলাম। আর কি করলাম, যে অবজেক্টসগুলো আলোচনার চেষ্টা করলাম। এর মধ্যে দুই ধরনের অবজেক্ট ছিল, উদ্দেশ্য ছিল, প্রাথমিক উদ্দেশ্য এবং সেকেন্ডারি উদ্দেশ্য, ঠিক আছে? তো এই দুই ধরনের অবজেক্ট আলোচনা করলাম। স্ক্রিনে একটা ছবিও দেখেছি আমরা, যে ছবিটাতে একজন মানুষ সাপ্লিমেন্টারি খাবার দিচ্ছে, তার মানে কি সেটা একটা জলচাষের একটা কৌশল, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক ইনশাল্লাহ আমরা আলোচনার চেষ্টা করব। সেই পর্যন্ত আশা করছি তোমরা সবাই ভালো থাকবা, আর নিয়মিত পড়াশোনা করো। এক কথা প্রত্যেক দিন বলতে ভালো লাগে না, তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে তোমরা কিন্তু ভালো মতো পড়াশোনা যদি না করো তাহলে কি হবে, ভালো মতো পড়াশোনা না করলে কিন্তু এগোতে পারবা না। এই যে স্ক্রিনে দেখো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানালাম। আর কি, এখন আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।